দেখা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আমার শুভেচ্ছা, সালাম। আমি মোহাম্মদ ফজলুর রহমান, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। আজ আবার অনলাইনে তোমাদের সাথে ভূগোল ও পরিবেশ নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে বই খাতা খুলে রেডি হয়েছো। এখন করোনার সময় চলাকালীন সময়ে তোমরা বাড়িতে বসেই আছো, বাইরে ঘোরাঘুরি করছো না। এর ভিতরেও অনেক শিক্ষার্থী বিভিন্ন বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে নানান ধরনের মাদকাসক্তিতে ঢুকে পড়ছো। এই মাদকাসক্তি থেকে রক্ষা করার জন্য তোমাদের কিছু কথা বলা প্রয়োজন। মাদক একটা সমাজকে, একটা দেশকে, একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। একটা পরিবারে যদি একজন নেশাগ্রস্ত হয়, একজন, তাহলে ওই পরিবারের সমস্ত শান্তি নষ্ট হয়ে যায়। তাহলে দেশে যত মাদকাসক্তির সংখ্যা বাড়বে, দেশ তত সমস্যায় ভুগবে। একজন মাদকাসক্ত ব্যক্তির পিছনে শুধু তার পরিবারই ব্যয় করে তা না, সরকারও তাদেরকে ভালো করার জন্য মাদক নিরাময় কেন্দ্র খোলে, সেখানে তাদের পিছনে ডাক্তার, ওষুধ, নার্স অনেক টাকা ব্যয় করে। তাহলে দেশেরও ক্ষতি। তাই এই জন্য আমাদের কথা থাকবে, কেউ মাদকাসক্তিতে জড়াবে না, সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করবে, ধর্মীয় অনুশাসন মেনে চলবে। যার যার ধর্ম, কোনো ধর্মেই কিন্তু মাদকাসক্তিকে পছন্দ করে না, সব ধর্মেই কিন্তু এটাকে ঘৃণা করে। এই জন্য আমরা ভয়াবহ যে মাদক দ্রব্য আছে এগুলো সেবন করব না, কারণ এইগুলো সাময়িক তোমাকে কিছু শক্তি দেয়, কিন্তু পরবর্তীতে তুমি দুর্বল হয়ে যাও, বিভিন্ন রোগ বালায় তোমার ভিতরে ঢুকে পড়বে। যাই হোক, এখন আমি এখন তোমাদেরকে ভূগোল ও পরিবেশের ভূমিরূপ পড়াবো। ভূমিরূপ, তা ভূমিরূপও একটা সহজ বিষয়, যে আমাদের এই পৃথিবীতে সর্বত্র কিন্তু একই রকম ভূমি নয়। কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও উঁচু, কোথাও নিচু। এরকম চলতে থাকে। তাহলে আমাদের এরকম আমাদেরকে ভূমি কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও সমতল এইরকম থাকে। এর উপর ভিত্তি করে এই ভূমির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। তা আমি আজকে তোমাদেরকে আজ আমি পর্বত পড়ব। পর্বত হলো যে অনেক উঁচু, সুস্থ, খাড়া ঢালা বিস্তীর্ণ এলাকা, শিলাস্তূপকে পর্বত বলে। তাহলে এটার বৈশিষ্ট্য হবে কি, যে সুউচ্চ হবে এবং কঠিন শিলা দ্বারা গঠিত হবে, খাড়া ঢাল থাকবে। এরকম বিস্তীর্ণ এলাকাকে শিলাস্তূপকে পর্বত বলে। এখন পর্বতের বৈশিষ্ট্য হলো যে খাড়া ঢাল এবং অনেক উঁচু। আর পর্বত থেকে নিচুকে বলে পাহাড়, আর পাহাড়ের নিচুকে বলে টিলা, আর তার নিচুকে বলে মালভূমি, তার নিচুকে বলে সমভূমি। এখন প্রধান বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পর্বতকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ভঙ্গির পর্বত, একটা হলো আগ্নেয় পর্বত,
একটা হলো শ্রুতি পর্বত আর একটা ল্যাকলিত পর্বত। তা তোমাদের সুবিধার জন্য এটা আমি লিখে দিই। তাহলে এখন 1 নম্বরে আমি বললাম কি তোমাদের ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বত এটা হলো 1 নম্বরে দিলাম ভঙ্গিল পর্বত। 2 নম্বরে দিলাম আগ্নেয় পর্বত, আগ্নেয় পর্বত। 3 নম্বরে দিলাম শ্রুতি স্তূপ পর্বত, শ্রুতি স্তূপ পর্বত। আর 4 নম্বরে দিলাম ল্যাকলিত বা গম্বুজ পর্বত, ল্যাকলিত পর্বত বা গম্বুজ পর্বত। তো এই 4টা নাম তোমরাও লিখে নাও, সুন্দর করে খাতা লিখে নাও। একটা হলো ভঙ্গিল পর্বত, একটা আগ্নেয় পর্বত, আর একটা হলো শ্রুতি স্তূপ পর্বত, আর একটা ল্যাকলিত পর্বত। তা আমি তোমাদের বোঝানোর জন্য 4টা পর্বতেরই ছবি এঁকেছি এবং এটা প্রদর্শন করলাম। ছবি দেখে দেখে তোমরাও বুঝে নিতে পারবে খুব সহজে, কারণ ছবি দেখে যদি আমি বুঝতে পারি এটা অনেক দিন পর্যন্ত তোমাদের মনে থাকবে। তাহলে প্রথমে হলো ভঙ্গিল পর্বত। ভঙ্গিলের অর্থ বুঝতে হবে। ভঙ্গিল হলো ভাঁজ, ভঙ্গিল হলো ভাঁজ। তাহলে যে পর্বতের প্রধান বৈশিষ্ট্য হলো ভাঁজ বা ভঙ্গ, সেই পর্বতটিকে ভঙ্গিল পর্বত বলে। তাহলে আমাদের এই ভূ অভ্যন্তরে যে কোনো একটা শিলাপ্লেট যদি আরেকটা শিলাপ্লেটের সাথে ধাক্কা লেগে বা কোনো কারণবশত বিস্তৃত হয়ে নিচে নেমে যায় বা উপরে উঠে যায়, তখন সেখানে একটা ফাটলের সৃষ্টি হয় বা ফাঁকার সৃষ্টি হয়। ওইখানে কি করে পলি জমা হয়ে হয়ে আস্তে আস্তে শক্ত হতে থাকে। তখন পার্শ্বচাপে অন্যান্য প্লেটের পার্শ্বচাপের কারণে চাপ দেয়, পার্শ্বচাপের ফলে সেখানে ভাঁজের সৃষ্টি হয়, পার্শ্বচাপে ভাঁজের সৃষ্টি হয়। ভাঁজের সৃষ্টি হওয়ার পরে আমরা কি করতে পারি, কখনো কখনো এটা ঊর্ধ্বভাঁজ হয়, আবার কখনো নিম্নভাঁজ হয়। যখন ঊর্ধ্বভাঁজ হয় তখন সে উপরে উঠে আসে। তাহলে আমাদের ভূ অভ্যন্তরে তরল ম্যাগমা আছে, গ্যাসীয় পদার্থ আছে, এইটা আমাদের উপরের দিকে উঠে যায় চাপের ফলে, চাপের ফলে উপরের দিকে উঠে পর্বতের সৃষ্টি করে। এই ধরনের পর্বতকে ভঙ্গিল পর্বত বলে। এই পর্বতের প্রধান বৈশিষ্ট্য হলো ভাঁজ, এই যে ভাঁজ, আর একটা ভাঁজ আছে। তাহলে ভঙ্গিল পর্বত সবাই বুঝতে পারছো, যে পর্বতের প্রধান বৈশিষ্ট্য হলো ভাঁজ, ঢেউ ঢেউ বা ভঙ্গ থাকবে, সেই ধরনের পর্বতকে ভঙ্গিল পর্বত বলে। আর ভঙ্গিল পর্বতের আমার বৈশিষ্ট্য হবে যে ভাঁজ। এইটা যদি আমার পৃথিবীর অভ্যন্তরে যে শিলা প্লেট আছে, এই শিলা প্লেটে একটা আর একটা ধাক্কায় বা আঘাতে যখন বিস্তৃত হয়ে যায় তখন সেখানে ফাঁকা হয়ে যায়। ওই ফাঁকাটা কি করে, পলি মাটি বিভিন্ন পদার্থ এসে এসে জমা হয়ে উঁচু হতে থাকে। তখন পার্শ্ব চাপ দেয়, পাশের শিলা প্লেট বা পার্শ্ব চাপ দিতে থাকে, প্রচণ্ড চাপে এটা উপরে উঠে আসার চেষ্টা করে। উপরে উঠে আসার ফলে কোথাও ঊর্ধ্বভাঁজ হবে, কোথাও নিম্নভাঁজ হবে। যদি নিচে নেমে যায় তাহলে অধোভাঁজ হবে, আর যদি উপরে উঠে যায় তাহলে সেটা ঊর্ধ্বভাঁজের সৃষ্টি হবে। এইভাবে যে ধরনের পর্বতের সৃষ্টি হয় তাকে বলে ভঙ্গিল পর্বত। এইবার আগ্নেয় পর্বত, 2 নম্বর হলো আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত হলো যে পৃথিবীর অভ্যন্তরে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে লাভা বা তরল পদার্থ বা ম্যাগমা উপরে উঠে আসার চেষ্টা করে। প্রচণ্ড তাপ পেয়ে এটা উপরে উঠে আসার চেষ্টা করে। তখন এইটা মাধ্যমেও
ভূপৃষ্ঠে উঠে আসে এবং ঠান্ডা ও শীতল হয়ে যে পর্বতের সৃষ্টি করে তাকে বলে আগ্নেয় পর্বত। তাহলে এইটা আগ্নেয়গিরির থেকে সৃষ্টি হয় বা অগ্নি অবস্থা থেকে সৃষ্টি হয় বা তরল ম্যাগমা থেকে সৃষ্টি হয় এবং এটা বাতাসের সংস্পর্শে এসে শীতল ও ঠান্ডা হয়ে পর্বতের আকার ধারণ করে, এই জন্য এদেরকে বলে আগ্নেয় পর্বত। তাহলে এই লাভা ম্যাগমা এইগুলো উত্তপ্ত হয়ে উপরে উঠে আসার চেষ্টা করে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে। এটা মুসা আকৃতি ধারণ করে, ভূপৃষ্ঠে যখন এটা উঠে আসে তখন সে মুসা আকৃতি ধারণ করে। তাহলে আগ্নেয় পর্বতটা দেখতে কিছুটা মুসা আকৃতির মতো, এই ধরনের পর্বতকে আগ্নেয় পর্বত বলে। এইবার শ্রুতি স্তূপ পর্বত। শ্রুতি স্তূপ পর্বত যখন আগ্নেয়গিরির এক পাশে তরল পদার্থ জমা থাকে তখন সেখানে প্রচণ্ড চাপের ফলে একটা চাপের সৃষ্টি হয়। চাপের সৃষ্টি হওয়ার পরে কোনায় কোনায়, এই যে এই কোনাকৃতি, এই কোনায় আমাদের বিভিন্ন শ্রুতি, বিভিন্ন ম্যাগমা বা বিভিন্ন তরল পদার্থ এসে জমা হয়। জমা হওয়ার ফলে ওইটা উপরে উঠে যায় অথবা পাশে নিচে নেমে উপত্যকা সৃষ্টি করে। এই যে উপত্যকা, হ্রদ, আমরা হ্রদ বলছি কাকে? হ্রদ হলো চারিদিকে ভূভাগ থাকবে আর মাঝখানে পানি রাশি থাকবে, এটাকে বলে হ্রদ। কিন্তু পুকুরকে আমরা হ্রদ বলতে পারি না, কারণ ওইটা হলো স্বল্প জায়গা। বিশাল বিস্তীর্ণ একটা জলরাশির চতুর্দিকে যদি স্থল দ্বারা বেষ্টিত থাকে তাহলে তাকে আমরা হ্রদ বলি। তাহলে এই শ্রুতির মাধ্যমে এই কোনা এসে জমা হবে, সেই ফাটল বা শ্রুতির মাধ্যমে এইটা উপরে উঠে যাবে। উপরে উঠে যায় যে শিলা পর্বতের সৃষ্টি করে তাকে আমরা স্তূপ পর্বত বলি। আর যেখানে ফাটল বা নিচের অংশ হয় এটাকে উপত্যকা বলি। এরপর ল্যাকোলিথ বা গম্বুজ পর্বত। তা ল্যাকোলিথ বা গম্বুজ পর্বত এটা হলো পৃথিবীর অভ্যন্তরে উত্তপ্ত গলিত তরল ম্যাগমা আছে প্রচুর পরিমাণে। এই তরল ম্যাগমা বা উত্তপ্ত গ্যাসীয় পদার্থ কোনো কারণবশত উত্তপ্ত হয়ে ভূপৃষ্ঠে উপরে উঠে আসার চেষ্টা করে দুর্বল বা ফাঁকার ভিতর দিয়ে। তখন উপরে উঠার আগ মুহূর্তে কঠিন স্তরে, ভূত্বকের যে কঠিন স্তর আছে সেইখানে বাধা পায়, কিন্তু এটা দুর্বল, এটা শক্তি কম, ওই কঠিন স্তর ভেদ করে সে আর উপরে উঠতে পারে না। তখন ভূপৃষ্ঠের অভ্যন্তরে এইটা জমা হতে থাকে, সঞ্চিত হতে থাকে, ভূপৃষ্ঠের ভিতরে জমা হতে থাকে বা সঞ্চিত হতে থাকে। ভূপৃষ্ঠের ভিতরে সঞ্চিত হয়ে একটা পর্বতের মতো সৃষ্টি করে। এই ধরনের পর্বতকে ল্যাকোলিথ বা গম্বুজ পর্বত। এটা দেখতে গম্বুজের মতো, এই জন্যে একে গম্বুজ পর্বতও বলা হয় বা ল্যাকোলিথ পর্বতও বলা হয়। তাহলে আমরা ভূমিরূপের একটা পর্বত পড়ালাম। তাহলে আমি ভূমিরূপের অনেক কিছু বলছিলাম, যে কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও সমতল, কোথাও অল্প উঁচু, এইরকম অনেকগুলো কথা বলা হয়েছিল। এইবার আমরা বলবো মালভূমি। মালভূমি হলো যে পর্বত থেকে, পাহাড় থেকে নিচু আর সমভূমি থেকে উঁচু এইরকম বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে। তাহলে মালভূমির সংজ্ঞা ভালো করে জেনে নাও, যে পর্বত না, পাহাড় থেকে নিচু বা পর্বত থেকে নিচু, তুমি বলতে পারবে যে পর্বত এবং পাহাড় থেকে নিচু আর সমভূমি থেকে উঁচু এইরকম বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে। তাহলে মালভূমি সবাই বুঝতে পারছো যে পর্বত থেকে নিচু হবে আর সমভূমি থেকে উঁচু হবে, এইরকম বিস্তীর্ণ যে সমতল ভূমি তাকে মালভূমি বলে। তাহলে মালভূমি অনেক বড়, কারণ পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। তাহলে সেইটা কত বড় যে পৃথিবীর ছাদের সঙ্গে তুলনা করা হয়েছে, পৃথিবীর ছাদের সঙ্গে একটা মালভূমিকে তুলনা করা হয়েছে। তাহলে এটা অনেক অনেক বড়। তাহলে মালভূমির সংজ্ঞা বললাম। সংজ্ঞা যদি বুঝতে না পারো আরেকবার বলে দিই, যে পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু এইরকম বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে। মালভূমি 3 প্রকার। তাহলে মালভূমি হলো 3 প্রকার। তাহলে এইটা তোমাদের হয়ে গেল পর্বতটা। এরপরে হলো মালভূমি। মালভূমি 3 প্রকার। একটা হলো পর্বত বেষ্টিত মালভূমি, পর্বত বেষ্টিত
মালভূমি পর্বত বেষ্টিত। 2 নম্বর পাদদেশীয় মালভূমি, পাদদেশীয় মালভূমি। আর হলো 3 নম্বর মহাদেশীয় মালভূমি, মহাদেশীয় মালভূমি, মহাদেশীয় মালভূমি। এই 3 প্রকার মালভূমি। তাহলে এই 3 প্রকার তোমরা খাতায় লিখে নাও সবাই। আমি আগেরটা মুছে ফেলি, এটা লিখে নাও বা থাক, সমস্যা নাই। তাহলে এখানে নাম 3টা লিখে রাখো যে পর্বত বেষ্টিত মালভূমি। তাহলে আমি ভূমিরূপের 2টা পার্ট, 2টা শিখন আজকে তোমাদের শিখাবো। একটা হয়ে গেছে পর্বত, এইবার হলো মালভূমি। তো মালভূমির সংজ্ঞা বলেছি, মালভূমি কত প্রকার বলেছি এবং লিখেছি যে পর্বত বেষ্টিত মালভূমি, পাদদেশীয় মালভূমি আর মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি, পাদদেশীয় মালভূমি, মহাদেশীয় মালভূমি, এই 3 প্রকার মালভূমি আছে। এখন এর সংজ্ঞা বলি। এটা পর্বত বেষ্টিত মালভূমি, তাহলে এই অর্থ থেকে এর অর্থ থেকে সংজ্ঞা বলা যাবে, অর্থ থেকে। তাহলে অর্থ থেকে আমরা কিভাবে সংজ্ঞা বলতে পারি? যে মালভূমির চতুর্দিকে বিভিন্ন পর্বত অবস্থান করছে। একটা মালভূমির চতুর্দিকে যখন বিভিন্ন পর্বত অবস্থান করবে সেই মালভূমিটাকে বলে পর্বত বেষ্টিত মালভূমি। মানে পর্বত ওকে ঘিরে আছে, ওই মালভূমিটাকে পর্বত ঘিরে আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিকে পর্বত আছে এই মালভূমিটা, সেই মালভূমিটাকে বলে পর্বত বেষ্টিত মালভূমি। তাহলে পর্বত বেষ্টিত মালভূমির বৈশিষ্ট্য থেকে আমরা এই সংজ্ঞা বলে দিলাম যে মালভূমির চতুর্দিকে বিভিন্ন পর্বত অবস্থান করছে তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। এইবার পাদদেশীয় মালভূমি। পাদদেশীয় মালভূমি হলো যে মালভূমি পর্বত প্রাকৃতিক শক্তির মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়। সেই প্রাকৃতিক শক্তিগুলো কি কি? রোদ, বৃষ্টি, বায়ু প্রবাহ, হিমবাহ, তুষারপাত, বরফ কণা, এইরকম বিভিন্ন প্রাকৃতিক শক্তি আছে। এই প্রাকৃতিক শক্তির প্রভাবে পাহাড় পর্বত এইগুলো ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে আমাদের প্রাকৃতিক শক্তিগুলো মনে রাখতে হবে যে প্রাকৃতিক শক্তি কি? আমার বায়ু প্রবাহ, তুষারপাত, হিমবাহ, সূর্যের আলো, এইগুলো। তাহলে সূর্যের আলোতেও শক্তি আছে। তাহলে সূর্যের আলো, তারপর বায়ু প্রবাহ, হিমবাহ, তুষারপাত, বৃষ্টিপাত, এদের মাধ্যমে পর্বত ক্ষয়প্রাপ্ত হয়। এই পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে তার বরফ গলা পানি বা বৃষ্টির পানি নিয়ে ওইগুলো আস্তে আস্তে নিচে নামতে থাকে। তার চূর্ণ বিচূর্ণ ক্ষয়িত অংশগুলো, যে অংশগুলো ক্ষয় আছে সেই অংশগুলো কি করে? নিচে নামতে থাকে। তার নিচে নামতে থাকার ফলে পর্বতের পাদদেশে, মানে পর্বতের নিচে, পাদদেশ মানে নিচে আর শীর্ষদেশ হলো উপর। তাহলে পর্বতের পাদদেশে ওইটা আস্তে আস্তে জমা হতে থাকে। জমা হতে হতে আজ জমা হলো, এরপরে জমা হবে, এইভাবে জমা হতে হতে একটু উঁচু সৃষ্টি করে এবং বিস্তীর্ণ এলাকা নিয়ে উঁচু হয়। এই ধরনের মালভূমিকে পাদদেশীয় মালভূমি বলে। তাহলে পাদদেশীয় মালভূমির সঙ্গে আমি আরেকবার বলি, প্রাকৃতিক শক্তি দ্বারা। এইবার প্রাকৃতিক শক্তিটাও আমি বলেছি যে সূর্যের তাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ, বরফ ইত্যাদি শক্তির মাধ্যমে পাহাড় পর্বত এগুলো ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়প্রাপ্ত হয়ে সেই ক্ষয়িত অংশ যেগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, সেই ক্ষয়িত অংশগুলো বরফগলা পানির সাথে বা বৃষ্টি পানির সাথে নিচে চলে আসে, পাহাড়ের গাত্র বেয়ে নিচে চলে আসে। যখন স্রোত কমে যায়, পানির স্রোত বা বরফগলা পানির স্রোত এগুলো যখন কমে থাকে, তখন ওই পাহাড়ের পাদদেশে আস্তে আস্তে এগুলো জমা হতে থাকে। কারণ পানির স্রোত কম, ও তো আর নিয়ে যেতে পারছে না, তখন এটা আস্তে আস্তে ওই পাহাড়ের পাদদেশে জমা হতে থাকে। এইভাবে জমা হতে হতে আস্তে আস্তে উঁচু হতে থাকে। উঁচু হয়ে যে মালভূমি সৃষ্টি করে তাকে বলে পাদদেশীয় মালভূমি। এই ধরনের মালভূমিকে
পাদদেশীয় মালভূমি বলে। এইবার মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমি হলো যে মালভূমির চতুর্দিকে, এই অর্থ থেকে আমরা বলতে পারি মহাদেশ থাকবে। তাহলে যে মালভূমির চতুর্দিকে বিভিন্ন মহাদেশ অবস্থান করছে, বিভিন্ন মহাদেশ। তাহলে একটা মালভূমির চারিদিকে বিভিন্ন মহাদেশ অবস্থান করছে। আমরা তোমাদের আগেই ভূগোলের ছাত্র বা ভূগোল ও পরিবেশের ছাত্র হলে বা এর আগেই বাংলাদেশের বিশ্ব পরিচয় তোমরা মহাদেশ পড়ছো, যে অনেকগুলো দেশ নিয়ে একটা মহাদেশ হয়। এই রকম মহাদেশ আছে কয়টি? আমাদের 7টি মহাদেশ আছে। তার ভিতর সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া, যেখানে আমরা বসবাস করি। তাহলে এই মহাদেশীয়, তাহলে এই মালভূমির চতুর্দিকে কোনো না কোনো মহাদেশ অবস্থান করছে চতুর্দিকে। তাহলে সেই ধরনের মালভূমিকে মহাদেশীয় মালভূমি বলে। এই মহাদেশীয় মালভূমির সাথে পর্বতের কোনো সংযোগ থাকে না, এর আশেপাশে কোনো পর্বত নাই। তাহলে মহাদেশীয় মালভূমির সাথে পর্বত কোনো সংযোগ নাই, পর্বত নেই। তাহলে এই মালভূমিটা হলো আমাদের মহাদেশীয় মালভূমি। তাহলে তোমাদের মহাদেশীয় মালভূমি বলা হলো। তাহলে তোমরা এই ছবিটা আঁকবে, পর্বতের ছবিটা এঁকে সুন্দর করে লেবেলিং করবে, লিখবে, আর পর্বতের নামগুলো জানবে। তারপরে পড়াইছি মালভূমি, মালভূমি কাকে বলে, মালভূমি কত প্রকার তাদের নাম জানবে, আর এই নামের থেকে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবে। তাহলে তোমাদের পড়া কম লাগবে। যে আমার একটা টেকনিকে চলতে হবে। টেকনিকটা কি? যে আমি বই পড়বো না, কিন্তু কিছু লিখতে পারবো। বই কম পড়বো, আবার বই তোমাকে পড়তে হবে, কারণ নৈর্ব্যক্তিক আছে, সেজন্য বই পড়তে হবে। তাহলে আমি এই যে সৃজনশীলের যে প্রশ্নগুলো আসবে, সে প্রশ্নগুলো অতি সহজে উত্তর দিতে পারবো, খুব সহজে। সেটা কি হবে? আজকে এই দুটো ভূমিরূপ আমি তোমাদের পড়ালাম। তাহলে আর একবার তোমাদের আমি একটু রিভিশন দিয়ে দিই, যাতে তোমাদের মনে থাকে। প্রথমে বলছিলাম পর্বত। এই পর্বত বলার আগে আমি আরেকবার বলি যে পর্বত হলো 1000 মিটারের বেশি উঁচু হতে হবে, 1000 মিটারের কমপক্ষে 1000 মিটারের বেশি, এটা হলো পর্বত। আর পর্বত থেকে নিচু, কম উঁচু, 1000-এর কম উঁচু, এটা হলো পাহাড়। আর পাহাড় থেকে নিচু, এটা হলো টিলা, 600 থেকে 1000-এর ভিতরে থাকবে, এটা হলো টিলা। আর টিলার থেকে মালভূমি, আর মালভূমি থেকে সমভূমি, এইগুলো হলো ভূমিরূপ, এইগুলো হলো ভূমিরূপ। তা আজকে দুইটা ভূমিরূপ তোমাদের আমি বললাম। সেই প্রধান বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমি পর্বতকে 4 ভাগে, সেই 4 ভাগের নাম লিখে দিলাম। 4 ভাগে কি কি? একটা হলো ভঙ্গির পর্বত, একটা হলো আগ্নেয় পর্বত, একটা শ্রুতিস্তূপ পর্বত, আর একটা হলো ল্যাকলিত পর্বত। তা ল্যাকলিত পর্বতের আরেকটা নাম আছে, ল্যাকলিত পর্বতে সেই নামটা হলো গম্বুজ, এর আরেকটা নাম আছে গম্বুজ। এই 4টার নাম খাতায় লিখে নাও এবং মুখস্থ করে ফেলো। এই 4টার নাম খাতায় লিখে মুখস্থ করে ফেলো। আর এই 4টার ছবি আছে। এই ভঙ্গিল পর্বতের ছবি এইটা, আগ্নেয় পর্বতের ছবি এইটা, শ্রুতিস্তূপ পর্বতের ছবি এইটা, ল্যাকলিত পর্বতের ছবি এইটা। এই ছবিগুলো যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে তুমি এর সম্পর্কে বর্ণনা করতে পারবে, এই ছবিগুলো যদি লক্ষ্য করো। এরপরে আমি বলেছি মালভূমি। তা মালভূমিরও সংজ্ঞা দিছিলাম যে পাহাড় পর্বত থেকে নিচু, পর্বত বা পাহাড় থেকে নিচু, আর সমভূমি থেকে উঁচু, এরকম বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে। বিস্তীর্ণ, অল্প না, অনেক জায়গা নিয়ে এরকম বিস্তীর্ণ ভূমিকে মালভূমি বলে। এইবার মালভূমি তার কয় প্রকার লিখছিলাম? 3 প্রকার। এই নামগুলো আমি লিখে দিছি, তোমরাও খাতায় লিখে নিছো নিশ্চয়ই। পর্বত বেষ্টিত মালভূমি, পাদদেশীয় মালভূমি, আর হলো মহাদেশীয় মালভূমি। এই 3টা নাম খাতায় সবাই লিখে নাও। লিখে নেওয়ার পরে এই পর্বত বেষ্টিত মালভূমি এর আমি সংজ্ঞা বলছিলাম যে মালভূমির চতুর্দিকে বিভিন্ন ধরনের পর্বত অবস্থান করছে, বিভিন্ন ধরনের। তুমি যদি এই পর্বতগুলোর নাম সঠিক লিখতে পারো ভালো, আর যদি না লিখতে পারো তাহলে তুমি তোমার এড়াই চলে যাবা যে মালভূমির চতুর্দিকে বিভিন্ন পর্বত অবস্থান করছে, তাকে পর্বত বেষ্টিত মালভূমি, এটা সঠিক আছে। আর যদি বলো যে না স্যার আমি এর সঙ্গে উত্তর দিকে কোন পর্বত, দক্ষিণ দিকে কোন পর্বত, এটা লিখে দেবো, ভালো কথা, লিখে দিও, কোনো সমস্যা নেই। তাহলে পর্বতের মালভূমি হলো একটা উঁচু জায়গা, সমভূমি থেকে বিস্তীর্ণ উঁচু, তার চারিদিকে পর্বত থাকবে। আর পাদদেশীয় ওই পর্বতের ক্ষয় হয় বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে, ক্ষয়প্রাপ্ত হয়ে কি হয়,
তোমার ওইগুলো আস্তে আস্তে পর্বতের পাদদেশে জমা হতে থাকে, পর্বতের পাদদেশে জমা হয়ে হয়ে উঁচু হয়ে যায়, একটা ভূমি সৃষ্টি করে, সেই ভূমিকে আমরা পাদদেশীয় মালভূমি বলি, পাদদেশীয়। এইবার মহাদেশীয় মালভূমি কি? যে মালভূমির চতুর্দিকে বিভিন্ন মহাদেশ আছে। আমরা মহাদেশের নাম বলেছি যে 7টা মহাদেশ আছে। এই 7টা মহাদেশের ভিতরে আমরা এশিয়া মহাদেশে বাস করি, সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, এই মহাদেশে আমরা বাস করি। তাহলে এই মালভূমির চতুর্দিকে কোনো না কোনো মহাদেশ অবস্থান করছে, কোনো না কোনো মহাদেশ, আর এইখানে কোনো পর্বতের সংযোগ নেই। তাহলে মহাদেশীয় মালভূমির আশেপাশে কোনো পর্বত নেই, এখানে পর্বতের কোনো সংযোগ নেই বা পর্বতের কোনো অবস্থান নেই। এই ধরনের মালভূমিকে মহাদেশীয় মালভূমি বলে। তাই এইটাই তোমাদের 2টা ভূমিরূপ পড়ালাম। এই 2টা তোমরা বাড়িতে সুন্দর করে, আমি পর্বতের 4টা ছবি আঁকাইছি, আর মালভূমির সব ছবি একসাথে দেওয়া, বইয়ে একসাথে দেওয়া, একটা ছবির ভিতরে আছে, ওইটা আঁকাবে, আর এই 4টা আঁকাবে, এই 5টা সুন্দর করে আঁকাবে, এবং 2-4 বার এটা ভালো করে রিডিং করবে, আর পর্বতগুলোর নাম মনে রাখবে, কয় প্রকার মালভূমির নাম মনে রাখবে, রেখে একটু লেখার চেষ্টা করবে, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। যাই হোক, তাহলে তোমরা বাসায় থেকে একটু বেশি পড়ালেখা করো। পরীক্ষা যেহেতু ডিসেম্বর মাসে হতে পারে, হবে না এটা খুব বলা যাচ্ছে না, হতে পারে, যে মূল্যায়নের জন্য বা তোমাদের 8ম থেকে 9মে কে কোন গ্রুপে যাবে, কার রোল কত হবে, এটা তৈরি করার জন্য মূল্যায়ন করা হবে। সেই মূল্যায়নে তোমরা পড়াশুনো করো, তাহলে ভালো ভালো পড়াশুনো করলে সায়েন্স গ্রুপ নিতে পারবে, তারপরে কমার্স, তারপরে আর্টস, এরকম 3টে গ্রুপ 8ম থেকে 9মে। আবার যারা 9মে আছে তারা 10মে গেলে ওই বছরটা তোমার জন্য একটু বোঝা কম হবে। এখন যদি ভালো করে পড়তে পারো তাহলে সবাই সুস্থ থাকো, আর মাদকের ভয়াবহ হাত থেকে সবাই হেফাজতে থাকো, বা মাদককে না বলবে। আমি মাদক সেবন করব না, কাউকে সেবন করতে দেব না, এই হবে আমার প্রতিজ্ঞা। তাহলে এই বলে আমি আমার পাঠ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।